বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি খাতে। যত বেশি ডায়নামিজম হবে, নতুন নেতৃত্ব আসবে, তত বেশি সুবিধা হবে। একটা মনে করি যে আমরা একটা পরিবর্তিত অবস্থায় আছি এবং পরিবর্তিত অবস্থায় পুরো জাতি আছে, বা পরিবর্তিত অবস্থা থেকে যাত্রারত পুরো জাতি। এবং সেখানে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের যে চেতনা, যে আত্মত্যাগ, তার থেকে শিক্ষা গ্রহণ করেছি বলে মনে করি। এবং শুধু আমরা এই ঘরে যারা উপস্থিত তারা না, যারা সংস্কার কমিশনে কাজ করেছেন আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, শুধু তারা না, সারা দেশের মানুষ, তার মধ্যে রাজনৈতিক দল, আমলাতন্ত্র সকলেই আছে বলে আমরা মনে করি। আমরা সবসময় বলে আসছি, এর আগেও বলেছি, আজকেও বলছি, আমরা একটা আদর্শ দুদক যদি পেয়েও যাই, আমাদের সুপারিশের উপর ভিত্তি করে একেবারে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন দুদক পেয়েও যাই, তারপরেও যদি রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে, তাহলে দুদকের ডেলিভারি করা কঠিন হবে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমাদের আশাবাদী হতে হয়। আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষ যারা ক্ষমতায় আসবেন, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা ক্ষমতায় থাকবেন, আমলাতন্ত্র, তারা সত্যিকার অর্থেই মানে এই যে তাদের যে ট্র্যাক রেকর্ড, আগের যে ট্র্যাক রেকর্ড, সেটা থেকে সরে এসে তারা নতুন দীক্ষা নিয়ে তারা অবশ্যই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে তৎপর হবেন। সেই কারণে, আর তাছাড়া আমরা যেটা মনে করছি যে যত বেশি ডায়নামিজম হবে, নতুন নেতৃত্ব আসবে, তত বেশি সুবিধা হবে। একটা সুপারিশ আমাদের আছে, সেটা হচ্ছে যে আমরা বিস্তারিত বলতে পারিনি। সেটা হচ্ছে যে আমরা চাই যে সব দুদকের কমিশনের 5 জনই যেন একই সাথে নিযুক্ত বা মেয়াদ শেষ না হয়, এই জিনিসটা নিশ্চিত করা, যাতে করে একটা মিক্স অফ এক্সপার্টিস হয়। ঠিক আছে? জি, জি। আচ্ছা, আমার যে প্রশ্ন, মানে এটা তো মূলত হচ্ছে যে সংস্কার কমিশন গঠন করার প্রয়োজন এই জন্য হয়েছে, আমার যেটা বিশ্বাস, যে দুদক আসলে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। তো আমার স্পেসিফিকভাবে আমরা যদি বলি, দুদকের সাথে আমরা অনেকদিন ধরে যারা কাজ করছি, এখানে যে আমলাতন্ত্র, যাদের বিরুদ্ধে আসলে দুদকের কাজ করার কথা, তারাই যখন এটি দখল করে বসে আছে, তো আপনারা বলছেন যে তাদেরকে এখন প্রেষণে 10% বেশি আপনারা জায়গা দিবেন না। তা আপনারা কি মনে করেন 10% নিয়ে তারা আবার তাদের সেই মাফিয়া যে চক্র, সেটি আবার গঠন করতে পারবে না? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, অতীতে যে কর্মকর্তা কর্মচারী যারা যেই লেভেলে ছিল, যাদের অপরাধগুলো অনেক সময় টিআইবিও জানে, সাংবাদিকরা তো জানাই, তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা কি উচিত বলে আপনারা মনে করেন সংস্কারে, যার কারণে পরবর্তীতে এরকম কাজ যেন করতে না পারে? এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে আসলে আমি হয়তো মিস করতে পারি, কিন্তু দুদকে এখানে কমিশনার, চেয়ারম্যান বা মহাপরিচালক পদে নিয়োগের ক্রাইটেরিয়াগুলো কীরকম হওয়া উচিত? আপনি সব কিছু ক্রাইটেরিয়া এখান থেকে সেট করে দিতে পারবেন না, কিন্তু যদি কারো বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ থাকে, কোনো কর্মকর্তা, কমিশনের কোনো সদস্য, তো সেই বিষয়গুলো কতদূর এখতিয়ারে আনা উচিত, কতদূর কি আনা উচিত, এই বিষয়গুলো আপনারা সংস্কারে আনবেন কিনা, এনেছেন কিনা আমি আসলে দেখিনি, হয়তো আনবেন, বা এই বিষয়গুলো আপনারা কতদূর কি করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে অবৈধ সম্পদ আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, এই বিষয়টিকে দুদক কিন্তু একেবারে মিলিয়ে ফেলে। আমি যতটুকু বুঝি, এখানে আইন বিশেষজ্ঞরা আছেন, উনি আমার চেয়ে বেশি বুঝতে পারবেন। অবৈধ সম্পদ হচ্ছে যে আপনার অপরাধ লব্ধ সম্পদ, আপনি চাঁদাবাজি করেছেন, আপনি কাউকে হুমকি ধামকি দিয়েছেন, এরকম কোনো কিছু সাথে, অপরাধের সাথে সংযুক্ত যে আয়, সেটাকে আমরা অবৈধ সম্পদ বলি। কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আপনার অপরাধ লব্ধ হবে এমন কোনো কথা নেই। তো এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যে প্রভিশন, যে সুযোগ, সেটাকে ব্যবহার করে কিন্তু দুদকের অনেক অসাধু কর্মকর্তা কিন্তু অনেক সময় সুযোগ নেয়, এটা আমরা দেখেছি। তো এই বিষয়গুলো আসলে মানুষের হয়রানি কমানোর জন্য কিভাবে, মানে এটা অনেক সময় যে পুলিশের 57 ধারার মতোই ওরা অনেক সময় ব্যবহার করতে আমরা দেখেছি, যত্রতত্র যার তার সাথে জ্ঞাত আয় বহির্ভূত যে কোনো একটা বিষয় নিয়ে জ্ঞাত আয় বহির্ভূত। আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি একটি নিউজ করেছিলাম, একজন যশোর বিমানবন্দরে একজন মালির বিরুদ্ধে তা মামলা করা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে। একজন মালি এদেশে কি করতে পারে, দুর্নীতির প্রবৃদ্ধিতে একজন মালি কি অবদান রাখতে পারে, তার বিরুদ্ধে নিউজ হয়েছে। তো এই ধরনের হয়রানিমূলক
মামলাগুলো রোধে বা এইগুলো যেন করতে না পারে, এইগুলোর জন্য আসলে সংস্কার কমিশন কি করবে? সংস্কার কমিশন তো আসলে সাধারণ মানুষের জন্যই। ধন্যবাদ। এটা এই জন্যই বললাম তো যে আপনি 10টা বিষয় উল্লেখ করেছি যে এই বিষয়গুলোর উপরে দুদক 6 মাস পর পর প্রতিবেদন দেবে। তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে, কোনো হয়রানিমূলক হয়েছিল কিনা, কি কোন যুক্তিতে মামলা হয়েছে, কোন যুক্তিতে হয় নাই, এগুলো কিন্তু দুদককে এখন ব্যাখ্যা করার বাধ্যবাধকতা তৈরি হবে আমাদের প্রস্তাব যদি গৃহীত হয়। কাজেই আপনি যে জ্ঞাত আয় বহির্ভূত আর অবৈধ সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত শব্দটা ঠিক বলছেন নাকি অপ্রদর্শিত আয় শব্দটা বলছেন? আসলে মানে এটাকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা বিষয়। মূল কথাটা হচ্ছে যে আমার যে সম্পদ সেটার লেজিটিমেট সোর্স অফ ইনকাম থেকে আছে কিনা, বৈধ সূত্র থেকে প্রাপ্ত সম্পদের মধ্যে অর্থের উপর ভিত্তি করে আমি সম্পদ অর্জন করেছি কিনা, এর বাইরে হলে অবৈধ, সেটা আমি প্রদর্শিত হই অপ্রদর্শিত হই, কোনো কারণে যদি অজ্ঞাতসারে অপ্রদর্শিত থাকে সেটার সুযোগটা সবসময় সরকার দিয়ে থাকে। এটা প্রতিষ্ঠিত করতে হয় যে না আসলে এটা ভুল হয়ে গেছিলো সেখানে দেওয়া। কাজে ওই ডিবেটটা কিন্তু এন্ডলেস, ওইখানে গিয়ে লাভ নেই। যে আপনার মূল কথাটা আগের পয়েন্টের সাথে যেটা, সেটার মধ্যে হচ্ছে যে আপনি 10%ও কিন্তু মাফিয়া হবে কিনা, একজনই পারে, 100%ই পারে মাফিয়া তৈরি করতে যে কোনো একটা প্রতিষ্ঠানে। কাজেই সেটাকে ওই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা একটা পরিবর্তিত প্রতিষ্ঠান দেখতে চাই, যে এখানে এরকম নেতৃত্ব থাকবে যাদের মধ্যে এই সৎসাহদৃঢ়তা থাকবে যে কোনো প্রকার এই ধরনের মাফিয়া বা এই ধরনের প্রভাব থেকে তারা দূরে থাকবে। কিছু এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু পেশাগত দক্ষতার অপরিহার্যতার অস্বীকার করার উপায় নাই। সরকারি কার্যক্রম, শুধু বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি খাতে। অ্যান্ড সরকারি কার্যক্রম কীভাবে পরিচালিত হয় এই নলেজটা বাদ দিয়ে যদি একটা দুদক গঠন করি আমরা, সেই দুদক কিন্তু সরকারি কার্যক্রমের ক্ষেত্রে দুর্নীতির চিহ্নিত করা এবং অভিযুক্ত করা বা মামলা করার ক্ষেত্রে কিন্তু দক্ষতাটা হারিয়ে ফেলবে বা কমে যাবে। কাজে আমাদেরকে সেই প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু রাখতেই হয়েছে, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা যেটা বলেছি সর্বোচ্চ 10%-এর ভিতরে হতে পারবে এবং সেখানেও আবার এর বাইরেও যদি, এটা আমরা ওপেনলি বলছি এবং লিখিত আছে, এর বাইরেও যদি কোনো বিশেষ পেশার ক্ষেত্রেও পেশনে আসার প্রয়োজনীয়তা হয় কোনো পার্টিকুলার সেক্টরে, সেটাও এই কোটার আয়তার বহির্ভূত হবে। যে মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা কোনো একটা বিশেষ পেশার প্রাধান্য যেন এই প্রতিষ্ঠানের উপরে আর না থাকে। এবং সেই কারণে আর যেটা আপনি বললেন যে যারা ইতিমধ্যে দুর্নীতির কারণে অভিযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে একটা টাস্কফোর্সের কথা বলেছি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে 2টা পর্যায়ে বলেছি আমরা। একটা হচ্ছে শুরু থেকেই একটা দুদকের একটা শৃঙ্খলা অনুবিভাগ হবে, যেই এই কার্যক্রমটা তত্ত্বাবধান করবে, কিন্তু এবং সেটা সার্বক্ষণিকভাবে করবে। কেউ বিচ্যুত হয়েছে কিনা, নৈতিক আচরণবিধি, দুদকের আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, ইচ্ছাকৃতভাবে কাউকে হয়রানি করেছে কিনা, তাই থেকে শুরু করে সব কিছুই এই শৃঙ্খলা অনুবিভাগ পর্যবেক্ষণ করে। এবং সেখানে আমরা কাউন্টার ইন্টেলিজেন্সের কথা বলছি, গোপন অনুসন্ধানের কথা বলছি, এই কাজগুলো তাদেরকে করতে হবে। আর আপনার প্রশ্নের সরাসরি অংশের উত্তরটা হলো যে যারা ইতিমধ্যে দুর্নীতির সাথে জড়িত তাদের জন্য আমরা অতি স্বল্প মেয়াদে আমরা যেটা বলছি যে আমরা এটাও একটা সুপারিশ যে 6 মাসের মধ্যে করা সম্ভব, করতে হবে অ্যাকচুয়ালি আমি মনে করি, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ না, তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের ব্যবস্থা করতে হবে। এইটা হচ্ছে সুপারিশ। এবং আরেকটা বাস্তবায়িত হলে দৃষ্টান্ত স্থাপিত হবে ভবিষ্যতে, সেটা হবে না আশা করি।